আমার সেফটি এবং সিকিউরিটি এবং আমি নির্ভয়ে আমার কথা আমি বলতে পারবো। সেটা যদি রাষ্ট্র কিন্তু সরকারের মতামতের এগেইনস্ট হয়, ভয় ছাড়া বা ভয়হীনে কথা বলতে পারি। দিন পর একটা ভালো নির্বাচনের অপেক্ষায় আছি এবং আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আমরা যেন আমাদের নিজেদের ভোটটা দিতে পারি। একজন নাগরিক হিসেবে আমারও বেশ কিছু দায়িত্ব আছে দেশের প্রতি। সেগুলো আমি মেইনটেইন করতে পারবো না। সেই জিনিসটাই আমি বেশি করে দেখব এবং আমি তাকেই ভোট দিব যে আমার পাশে দাঁড়াবে। গণতন্ত্র, সুশাসন এবং জবাবদিহিতামূলক রাষ্ট্রীয় ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত আমাদের নাগরিকদের সামগ্রিক কল্যাণ এবং দেশের প্রতিও নাগরিকদের রয়েছে কিছু দায়িত্ব ও কর্তব্য। আজ ৫১ জাগরণ পডকাস্টে আমরা এসব বিষয় নিয়ে কথা বলবো। স্বাগতম সবাইকে এবং স্বাগত জানাতে চাই আজ আমাদের অতিথিদের। আজ আমাদের সঙ্গে আছেন কর্নেল মোহাম্মদ সোহেল রানা, যিনি একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। আরও আছেন বাতিয়া নাহার আহসান, যিনি একজন ফিজিওথেরাপিস্ট এবং একজন জনস্বাস্থ্য পেশাজীবী। আরও আছেন ইউথ অ্যাক্টিভিস্ট মিনহাজুল ইসলাম। আসসালামু আলাইকুম এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে সময় করে দেওয়ার জন্য। আমরা প্রথমে জানতে চাচ্ছি, গণতন্ত্র বলতে আপনারা কি বোঝেন? আচ্ছা, আমি বলি, এটা একটা অনেক বড় মানে এটার ব্যাখ্যা বা বিবরণ অনেক অনেক বড়, অনেক ব্যাপ্তিটা অনেক বড়। তবে আমার দৃষ্টিতে গণতন্ত্র বলতে আমি কথা বলতে পারবো, আমি ভোট দিতে পারবো এবং আমি নির্ভয়ে বাসায় ফিরতে পারবো। আমার কাছে এটাই হচ্ছে গণতন্ত্রের সংজ্ঞা। চমৎকার, চমৎকার। বাতি আপু? আম আমি একটা আব্রাহাম লিঙ্কনের একটা উক্তি বলব যে, জনগণের জন্য জনগণ দ্বারা এবং জনগণের আ দ্বারা পরিচালিত নাগরিকের জন্য মানে স্বাধীনতা, তার সুরক্ষা এবং তার মৌলিক অধিকারগুলো রক্ষা করাটাই হচ্ছে গণতন্ত্র। এবং সেখানে আমি মনে করি আমার আমি নিজে আ আমার প্রার্থী নির্বাচন করব এবং সে আমার নিকট দায়বদ্ধ থাকবে। শুধু না আমি না, পুরা আমার দেশের সব জনগণই আ তার পছন্দ মতো প্রার্থী নির্বাচন করবে এবং সেই প্রার্থীকেও আমাদের সবার নিকট দায়বদ্ধ থাকতে হবে। এটাই হচ্ছে গণতন্ত্র। গ্রেট অ্যান্সার। মিনহাজ ভাইয়া যদি কিছু বলতেন। থ্যাংক ইউ। সো আমি বিশেষ করে আমি ব্যক্তি হিসাবে একটা রাষ্ট্র থেকে সকল মৌলিক অধিকারগুলোর যথাযথ সুবিধা আমি পাচ্ছি এবং মোস্ট ইম্পর্টেন্টলি স্যার যেটা বললেন, আমার সেফটি এবং সিকিউরিটি এবং আমি নির্ভয়ে আমার কথা আমি বলতে পারবো। সেটা যদি কিছু ক্ষেত্রে রাষ্ট্র কিন্তু সরকারের মতামতের এগেইনস্ট হয়, সেটাতে যেন আমি আ ভয় ছাড়া বা ভয়হীনে কথা বলতে পারি। সেই সুবিধাটা যেন আমি পাই। ওকে, গ্রেট। আমি একটু প্রথমে মিনহাজ ভাইয়াকে কোয়েশ্চেন করতে চাই। ভাইয়া, আপনি কি আগে কখনো ভোট দিয়েছেন নাকি ইজ দিস ইওর ফার্স্ট টাইম? না, আমি আর কখনো ভোট দিইনি। দিস ইস গোইং টু বি মাই ফার্স্ট টাইম অ্যান্ড আই এম অপটিমিস্টিক যে এবার ভোটে ভালো কিছু হবে। ওকে, গ্রেট। আচ্ছা, আমি একটু সোহেল রানা স্যারের কাছে আসতে চাই। স্যার, একটা সুষ্ঠু নির্বাচন করতে ইলেকশন কমিশনের গুরুত্ব কতটুকু? অথবা তারা যে প্রক্রিয়াটা নিয়েছেন সেটা কতটুকু কার্যকর বলে আপনার মনে হচ্ছে? ধন্যবাদ। চমৎকার প্রশ্ন এবং খুব পার্টেনিং বর্তমান পরিস্থিতির সাথে আমাদের দেশে। কারণ আমরা দীর্ঘদিন পর একটা ভালো নির্বাচনের অপেক্ষায় আছি এবং আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আমরা যেন আমাদের নিজেদের ভোটটা দিতে পারি। তো আমি যতটুকু দেখেছি যে আমাদের দেশের বর্তমান নির্বাচন কমিশন খুব নির্ভীকভাবে কাজ করছে এবং তারা একটা সুষ্ঠু আ নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে পরিবেশটা গঠন করার কথা সেটা তারা করতে পেরেছে। তবে এখনো দীর্ঘ পথ বাকি। এটা ১২ই ফেব্রুয়ারিতে যেহেতু ইলেকশন হবে, তার আগে দীর্ঘ সময় পার হবে এবং প্রত্যেক মুহূর্তে তারা কিরকম নিরপেক্ষভাবে সমস্ত যারা আ প্রতিদ্বন্দ্বী তাদেরকে সাপোর্ট দিচ্ছে, তাদের জন্য পরিবেশ করে তুলছে, এই জিনিসটা আমাদের দেখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এর পাশাপাশি সশস্ত্র বাহিনীকে তারা কিভাবে ব্যবহার করছে, এগুলোর উপর নির্ভর করছে কিন্তু ভোটের পরিবেশ। আর সবশেষে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আ আ ভোটদানের যেই সুষ্ঠু পরিবেশ এটা কিন্তু খুব ক্রিটিক্যাল কন্ডিশনে থাকে ভোটের আগের দিন যে ২৪ ঘন্টা যখন আ উম আ কেউ প্রচারণা করতে পারে না, যখন নীরব থাকে। ওই সময় কিন্তু নীরবে অনেক ধরনের ঘটনা ঘটে। সেই সময়টাতে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের যে সশস্ত্র বাহিনী এবং জনগণ সবাই মিলে যেন সচেতন থাকে যে একটা উৎসবমুখর পরিবেশে ১২ তারিখে গিয়ে তারা যেন ভোট দিতে পারে এবং নতুন সরকারকে আ উম আ অপ আমন্ত্রণ বা অভ্যর্থনা জানাতে পারে। দেশ
বুকিয়ে আছে এরকম একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা জানি নির্বাচন ঘনিয়ে আসছে। আপনি বললেন ফেব্রুয়ারি ১২ তারিখে আমাদের ইলেকশন হচ্ছে। স্যার, যতই নির্বাচন ঘনিয়ে আসে জনগণ এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাটা একটি সরকারের সবচেয়ে ইম্পোর্টেন্ট কাজ হয়। স্যার, আপনি যেহেতু বহু বছর ডিফেন্সে ছিলেন, আপনার মতে নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো কি প্রক্রিয়া আ নিতে পারে এই আ কাজটি ঠিকমতো করতে? আমি আমার অভিজ্ঞতা থেকে বা আমি যেহেতু আ উম আ পর্যবেক্ষণ করেছি এর আগের ইলেকশনগুলা, আমি মনে করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেসিক্যালি পুলিশ এবং অন্যান্য যারা সহযোগী প্রতিষ্ঠান আছে তাদেরকে আ আ এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হয় যেন যারা প্রচার করে তারা যেন বিঘ্নে প্রচার করতে পারে। তো সেখানে আ আ অনেক ধরনের দলাদলি বা অনেক ধরনের গোলমাল সৃষ্টি হয় যেটা অবশ্য ভোটেরই একটা অংশ। এটা ভোটেরই কিন্তু একটা সৌন্দর্য। তবে এটা যেন কোনো প্রাণহানি বা কোনো ক্ষয়ক্ষতির পর্যায়ে না যায় সেটা যেন পুলিশ রক্ষা করে। এর পাশাপাশি আমি সশস্ত্র বাহিনীর কাছ থেকে আশা করব যে তারা যেন স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করে এবং তাদের যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তারা যেন এই পাওয়ারটা সঠিকভাবে ব্যবহার করে। কারণ দেশ আ মা আশা করে যে তারা আ নিরপেক্ষভাবে কাজ করে যাবে। তো আমি আশা করি এই ২ টা প্রতিষ্ঠান যদি কাজ করে আ স আমার মনে হয় যে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই এবং সে ধরনের কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনাদের যদি কোনো রিকমেন্ডেশনস থাকতো এই ব্যাপারে? আ আমি অ্যাজ এ স্বাস্থ্যকর্মী এবং পাবলিক হেলথ স্পেশালিস্ট আমি বলতে চাই, আমাদের আ যত নির্বাচন কাছে এগিয়ে আসছে আমরা কিন্তু কিছুটা মানে ট্রান্সপারেন্ট না সব হুম। বিষয়ে। আ আমার মনে হয় প্রার্থীদের উচিত তাদের নির্বাচনী ইশতেহারটা সবার প্রত্যেকটা লেভেলে পৌঁছে দেওয়া। আ আমরা শুধু যারা অ্যাবল পারসন আছি, নরমাল আমরা যারা মানুষ আছি, ছেলে-মেয়ে সবাই, আমরা যারা বুঝতে পারি, তাদের বাইরেও আরেকটা জনগোষ্ঠী আছে যারা আসলে আ স্পেশাল নিড দরকার। যেমন কমিউনিকেশন শুধুমাত্র কথা বলা, রিটেন তা না। আমাদের মধ্যে এমন অনেকে আছেন যাদের ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট আছেন, যাদের শ্রবণ শক্তি কম, মানে যাদের বাক প্রতিবন্ধিতা আছেন। তো তাদের জন্য কমিউনিকেশন বা তাদের লেভেল পর্যন্ত এই ইশতেহারটা পৌঁছাচ্ছে কিনা? তাদেরও তো আসলে ভোট দান করার অধিকার আছে। সো তারা আসলে ভোট কেন্দ্রে যেতে পারছে কিনা, তারা যেতে পারবে কিনা, তাদের জন্য আসলে তাদের কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা, এটা আসলে দেখা উচিত আমি মনে করি। সাচ আ গ্রেট রেসপন্স আপু। আপনার কাছে আমি আরেকটু জানতে চাচ্ছি, আসন্ন সরকারের কাছে অ্যাজ আ ফিজিওথেরাপিস্ট আপনার কি আশা আছে? কি প্রত্যাশা? থ্যাংক ইউ। আসলে ফিজিওথেরাপিস্ট হিসেবে আ আসা না, আমি যদি ওভারঅল স্বাস্থ্যকর্মী হিসেবেই জিনিসটা বলি, সেটা হচ্ছে আমাদের পুরা বাংলাদেশে প্রত্যেকটা জেলা, উপজেলা, থানা সবখানেই আমাদের এমন অনেক মানুষ আছেন যারা আমরা আসলে পিছিয়ে আছি। আমি তাদের কথাই বলব যারা হচ্ছে আম প্রতিবন্ধী ব্যক্তি। আমি তাদেরকে ফোকাস করছি এই কারণে, তাদের সবকিছু সরকার যতটুকু আমাদের জন্য সংরক্ষণ করে রেখেছে, যেমন বাসের ক্ষেত্রে যদি আপনি দেখেন প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট কিছু সিট আছে। কিন্তু তারা কি আসলে এই সিটগুলোতে বসতে পারছে? আসলে বাসটা অ্যাক্সেস করতে পারছে? সো অ্যাক্সেসিবল রোড, অ্যাক্সেসিবল আ আ আপনার অর্গানাইজেশন, অ্যাক্সেসিবল সবকিছু যদি না হয়, তাদের জন্য আসলে চিন্তা করে আমার মনে হয় যে আ আসন্ন নির্বাচনে সবারই ওই কথাটাও মাথায় রাখা উচিত। আমি এবার একটু মিনহাজ ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। ভাইয়া, অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ইউথ কমিউনিটি, আমাদের তরুণরা আসলে আসন্ন সরকারের কাছে কি প্রত্যাশা করছে? তারা কি নিরাপদ ক্যাম্পাস চাচ্ছে, নাকি চাকরির নিরাপত্তা চাচ্ছে, না অন্য কিছু? এবারে আমাদের আসলে নির্বাচিত সরকারের কাছে অনেক প্রত্যাশা রয়েছে। যেমন পুরো পৃথিবী আসলে প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়ে যাচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে। কিন্তু আমরা আসলে এখনো অনেক পিছিয়ে আছি। এই জায়গায় যেন সরকার কাজ করে। এবং যেহেতু তরুণ অনেক বেশি, সো আমাদের ক্যাপাসিটি অনেক বেশি। তো আমরা চাই যে আমাদের আসলে কাজের জায়গাটা তৈরি হোক। আমরা যেন কন্ট্রিবিউট করতে পারি, সেটা দেশের সাথে হোক, সেলফ ডেভেলপমেন্ট এ যেন করতে পারি। সেটা শুধু বাংলাদেশে না, পুরো বিশ্বে যেন আমাদের কাজকর্মের জায়গাটাও সরকার ক্রিয়েট করে দিতে পারে। আর এর বাইরে আমাদের নিরাপত্তা নিয়ে প্রতিনিয়তই কথা উঠছে। আমরা চাই অ্যাজ এ নাগরিক আমরা যেন নিরাপদভাবে বাসা থেকে যখন বের হচ্ছি তখন একটা ভয় হচ্ছে। আচ্ছা, আজকে কিছু হয়ে যাবে? সেফলি বাসায় ফিরতে পারবো? এই সেফটি অ্যান্ড সিকিউরিটিটা যেন আমরা সরকারের কাছ থেকে পাই। এটা আমার সবচাইতে বড় চাওয়া সরকারের কাছে। এবং আমি বিশ্বাস করি সকল তরুণের কাছে এটা
এক্সপেক্টেড থাকবে এবং সোশ্যাল মিডিয়াতে আসলে তরুণরা সবাই অ্যাক্টিভ। আর তরুণরা যেহেতু অনেক বেশি সংখ্যায়, সবাইকে সচেতন করার দায়িত্বও কিন্তু আমাদের। সবাই যেন ভোট দিতে যায়, পছন্দের প্রার্থীকে যেন নির্বাচন করে। কারণ সবাই আমরা বলে আসছি, সরকার আসলে কাজ করে না। So, আমাদের আসলে ওই মানুষটাকে দিতে হবে। তার ম্যানিফেস্টো দেখবো আমরা, সে কি কমিট করেছে। আমরা নিশ্চিত করবো যে সে জবাবদিহিতা নিশ্চিত করছে কিনা, সে অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি নিশ্চিত করছে কিনা, সে যেটা বলেছে সে সেটা করছে কিনা। সো এটা আমাদেরই দায়িত্ব। সো আমারও সবার কাছে একটা মেসেজ থাকবে, আপনারা অ্যাক্টিভ হন, আপনারা সবাইকে অ্যাক্টিভ করেন। যেন আমরা শুধু নিজেরাই যেন ভোট দিচ্ছি না, যারা ভোট দিতে এখনো অনাগ্রহ প্রকাশ করছে, এখনো অনেকে বিশ্বাস করে যে ইলেকশনটা হয়তো সুষ্ঠুভাবে হবে না, যে তাদেরকেও যেন আপনারা এম্পাওয়ার করতে পারে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ মিনহাজ ভাইয়া। ডেফিনেটলি উই নিড আ সেফ বাংলাদেশ এন্ড আই বিলিভ আমাদের ইউথরা এখন অনেক অ্যাওয়্যার। আমি একটু মিনহাজ ভাই আর বাতি আপুর কাছে জানতে চাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি যে গণভোট হবে, গণভোট হবে। আপনারা গণভোট সম্পর্কে কতটুকু জানেন যদি বলতেন? আচ্ছা, আমি স্টার্ট করতে থ্যাংক ইউ আপু। আমি আসলে গণভোট সম্পর্কে অত কিছু জানতাম না। এটা যখন আমি শুনেছি যে এই বছরে গণভোট হবে। সো এর আগে মোস্ট প্রবাবলি ৩ বার হয়েছে গণভোট। আ এটা মূলত সরকার কর্তৃকই মানে সেটা হতে পারে কোনো একটা ইস্যু ক্রিয়েট হয়েছে সেটা রিফর্ম করার জন্য, কিংবা হতে পারে আমাদের যে সংবিধান আছে, সংবিধানে কোনো নতুন কিছু এড করার জন্য। আর এবার মোস্ট প্রবাবলি গণভোট হবে হচ্ছে জুলাই সনদ, যেটা এখন আমরা বলছি। সেটা বেশ কিছু চাহিদা ছিল সংসদ থেকে শুরু করে অন্যান্য জায়গায়। তো সেটার জন্য হয়তো সবার কাছে আমরা গণভোটটি চাচ্ছি সরকার কর্তৃক। আমি মিনহাজের সাথে একমত। আ আমিও শুনছি যে গণভোট হবে। কতটুকু আসলে এটা কার্যকরী হবে এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। আমি জানি না। তবে আমি আশা করি এটা আসলে সাকসেসফুলি হোক এবং এটার একটা ভালো ইমপ্যাক্ট পড়ুক আমার দেশের। গণভোট আমি যতটুকু জানি সংবিধানের একটা অংশ, যে আপনি বড় কোনো ধরনের পরিবর্তন আনতে চাইলে সেটা জনগণের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে নিতে হয়। সেটা গণভোটের পার্ট। তবে আমি যতটুকু ইতিহাস থেকে জেনেছি যে গণভোট সাধারণত একটা প্রশ্নের উম বিপরীতে হয়, যে আপনাকে একটা প্রস্তাব দেওয়া হলো, আপনি এটাতে রাজি কি রাজি না। কিন্তু আপনি যদি এই বর্তমান গণভোটের কার্যক্রম দেখেন, এখানে ৪ টা প্রশ্ন করা হবে এবং মূলত এই যে সংস্কার কমিশন যেগুলো গঠন করা হয়েছিল, সেই সংস্কার কমিশনে যে সমস্ত প্রস্তাব আছে, সেই প্রস্তাবগুলোতে যেগুলোতে বিভিন্ন দল একমত হয়েছে বা নোট অফ ডিসেন্ট দিয়েছে, সে সমস্ত জিনিসগুলা বা যুক্ত করে এই গণভোটে সংযুক্ত করা হয়েছে। তো গণভোটের যে ৪ টা প্রশ্ন থাকবে, এই ৪ টা প্রশ্নে আপনি যদি একমত হন, আপনি হা দিবেন, এবং যদি না একমত হন তবে না দিবেন। তবে অন্য সবার মতো আমার মনের মধ্যে যে প্রশ্নটা জাগে সেটা হচ্ছে যে, আমি যদি ৩ টা প্রশ্নের হা হয়, একটা প্রশ্ন যদি আমি না বলি, আমি কি হা দিব কি না দিব? এটার কোনো উত্তর কিন্তু নাই। দ্বিতীয়ত হচ্ছে যে, আমি ওখানে ধরেন একটা বলা হলো যে আমি টোটাল ২০ টা প্রস্তাব দেওয়া হয়েছে। অ্যা বা এই প্রস্তাবে আপনি রাজি কিনা, বা আপনি হা বা না। বস্তুত আমি কিন্তু ২০ টা প্রস্তাব কি, কি আছে আমি কিন্তু জানি না। এবং এই প্রস্তাবের হয়তো ১০ টাতে আমি জানি, ১০ টাতে আমি একমত না। সেটারও কিন্তু কোনো স্কোপ নাই। এই ধরনের একটা গ্যাপ কিন্তু এই গণভোটে আছে। আর লাস্ট যেটা আমি মনে করি যে, আমার গ্রামের যারা উম আ মানুষ, নিরক্ষর মানুষ, বা যারা এই সমস্ত ব্যাপারে ওয়াকিবহাল না, তারা তো জানে না যে কোন প্রস্তাবগুলা দেওয়া হয়েছিল, কোনটা ভালো, কোনটা মন্দ, তার কি মত। সুতরাং আপনি বৃহৎ একটা জনগোষ্ঠীকে এমন একটা সিচুয়েশন এর মধ্যে ঠেলে দিচ্ছেন, যেখানে তারা নিজের অ্যাকচুয়াল জিনিসটা প্রকাশ করতে পারছে না, বা সেখান থেকে যেই আ উত্তরটা আসবে, ধরেন হা জয়যুক্ত হয়েছে বা না জয়যুক্ত হয়েছে, এটা কি আসলেই ওই জনমানুষের আ ইচ্ছা সেটা কি প্রকাশ করছে? আমার মনে হয় সেটা প্রকাশ করবে না। তো এই ধরনের একটা গ্যাপ আছে। আমার মনে হয় যে এইটা আ আ নির্বাচন কমিশন এটাকে অ্যাড্রেস করবেন, এবং আরো যেটা একটা ইম্পোর্টেন্ট ইস্যু হচ্ছে যে, এখানে আ যে সমস্ত সংস্কার কমিশনে যে সমস্ত ব্যাপারে মতৈক্য হয়েছিল সেগুলো ইনক্লুড করা হয়েছে। বাট অনেকগুলো দল কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছিল যে, না আমরা ওই জিনিসটার সঙ্গে একমত না। আর আমি যদি ক্ষমতায় আসি তখন আমরা এটাকে নতুন করে আলোচনা করে দিব। তো ওই নোট অফ ডিসেন্ট গুলা কিন্তু অনেক ক্ষেত্রে ইনক্লুড করা হয়নি। যার ফলে এটা আমরা বলতে পারব না যে এই সমস্ত অ অ প্রস্তাবগুলাই হচ্ছে ঐকমত্যের প্রস্তাব, এবং সমস্তগুলাতেই আপনি একমত। তো আপনাকে একটা দোদুল্য মনার মধ্যে দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে, এবং সেই পরিস্থিতিতে আপনি হা ভোট দিবেন কি না ভোট দিবেন সেটা আপনাকে জেনেই যেতে হবে। তো শেষে আমি যেটা বলি যে, সরকারের কাছ থেকে আমি যেটা আশা করব যে, ব্যাপক প্রচারণা চালাতে হবে। যেন আমি যেই জনগোষ্ঠীর কথা বলছি, প্রান্তিক জনগোষ্ঠী, তারা যেন
জানে যে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে এবং তারা যেন সঠিক জিনিসটা প্রকাশ করতে পারে। যতটুকু পারফেক্টের কাছে যাওয়া যায় সেটার চেষ্টার জন্য নির্বাচন কমিশনের কাছে থাকে। অবশ্যই, অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ স্যার। অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ আমি জানতে চাচ্ছি যে ভোট দেওয়ার ক্ষেত্রে কোন এলিমেন্ট আপনাদেরকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে? ধন্যবাদ আপু। সুন্দর কোয়েশ্চেন ছিল। আর যেহেতু আমরা ভোট দিতে যাচ্ছি, সো আমরা আসলে কাকে ভোট দেবো এটা একটা দ্বিধায় পড়াই স্বাভাবিক। সবাই বলছে যে সবাই অনেক কিছু করবে। কে আসলে বাস্তবে করবে, কে করবে না এটা আসলে আমাদের জন্য বোঝা কষ্টকর হয়ে যায় অনেক ক্ষেত্রে। রাইট? সো এখন আমার মনে হয় যে এইটা দেখা উচিত যে একজন প্রার্থী আসলে প্রিভিয়াসলি কি করেছে। সে প্রিভিয়াসলি যেই জায়গায় ছিল সে তার কমিটমেন্ট কতটুকু রেখেছে। তার স্বচ্ছতার জায়গা থেকে সে কতটুকু সচেতন এবং একজন নাগরিক হিসেবে একজন প্রার্থী হিসেবে নাগরিক হিসেবে দেশের জন্য আসলে কতটুকু ভূমিকা এর আগে রেখেছে। যেহেতু এটা জাতীয় নির্বাচন, সে অনেক বড় একটা রোল প্লে করবে সেটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে হোক কিংবা তার নির্বাচনী এলাকার ক্ষেত্রে হোক। সে যেই নির্বাচনী এলাকায় প্রচারণা করছে সেই মানুষের জন্য সে কতটুকু করেছে, সে মানুষের সাথে সে কতটুকু কানেক্টেড, সে মানুষের কথা কতটুকু শুনছে। এই ব্যাপারগুলো আমার কাছে একজন প্রার্থীকে ভোট দেওয়ার জন্য খুব বেশি ম্যাটার করে। গ্রেট অ্যান্সার মিনহাজ ভাইয়া। পাতি আপু কিছু যদি আমি মনে করি যে এবার এবারের ক্ষেত্রে যে এডুকেটেড পারসন আমার মনে হয় নির্বাচনে থাকা উচিত। কেননা একজন এডুকেটেড পারসন যেভাবে চিন্তা করবেন এবং তিনি সব লেভেলে যেভাবে যেতে পারবেন, মানে আমি এর ক্ষেত্রে বলতে চাচ্ছি আমরা আগে দেখেছি যে যার কোনো শিক্ষার কোনো ছিল না, মানে তিনিও আসলে নেতা হয়ে গেছেন। আম, তারপর আমরা সেই ক্ষেত্রে বুঝতে তাদের তাদের অনেক কিছু সমস্যা হয়েছিল। আমাদের কাছে মনে হয়েছে সমালোচনা নিতে পারেন কিনা, মানে অ্যান্টি পার্টি বা বিরোধী দলের সমালোচনা সে কতটুকু নিতে পারবেন এবং সেই অনুযায়ী সেটাকে আসলে পজিটিভ ওয়েতে কাজ করতে পারবেন কিনা সেটাও আমার মনে হয় দেখা উচিত। আমি অন্য যেই আমার সঙ্গে আছেন তাদের কথাগুলো শুনছিলাম এবং সবগুলোই যৌক্তিক। তার সঙ্গে শুধু আমি একটা জিনিস যোগ করতে চাই, সেটা হচ্ছে যে বিপদে আমি যাকে কাছে পাবো, সবার আগে কাছে পাবো, আমি তাকেই ভোটটা দিতে চাই। এর অর্থ এই যে নিশ্চয়ই উনি এতদিন আমার পাশেই ছিলেন। সকালে উঠতে বাজারে যেতে বা যেকোনো জায়গায় উনি আমার পাশেই ছিলেন। কখনো ভুল করেছেন, কখনো ঠিক করেছেন, বাট উনি আমার পাশে ছিলেন। তাহলে আমার মনে হয় অনেক জিনিসের সমাধান হবে। আপনারা দেখবেন যে সাধারণত নমিনেশন দেওয়া হয় যে সে একজন বড় ব্যবসায়ী বা বড় আইনজীবী বা বড় অ অ আর্মি অফিসার। হঠাৎ করে উনি গ্রামে গেলেন এবং উনি গ্রামে গিয়ে উনাকে দেওয়া হলো। উনি উনার জগতে বড় অনেক কিছু হতে পারেন। কিন্তু যিনি এই দুর্দিনে, এই সংগ্রামে মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতে পাশে থাকবে, সেই জিনিসটাই আমি বেশি করে দেখব এবং আমি তাকেই ভোট দিব যে আমার পাশে দাঁড়াবে। থ্যাংক ইউ সো মাচ সুবুল রানা স্যার। অবশেষে আমি আপনাদের সবাইকে একটা প্রশ্ন করতে চাই। আগামী ৫ থেকে ১০ বছরে আপনারা কেমন বাংলাদেশ দেখতে চান? আম এটা আসলে ভিজুয়ালাইজ করা অনেক ইজি কিন্তু এটা আসলে বাস্তবায়িত করা খুব টাফ। প্রথমত আমি চাই যে আমি আমার দেশে মত প্রকাশের স্বাধীনতা সহ সকল নাগরিক সুযোগ সুবিধা যেভাবে পাবো, অ্যাজ ওয়েল অ্যাজ একজন নাগরিক হিসেবে আমারও বেশ কিছু দায়িত্ব আছে দেশের প্রতি। সেগুলো আমি মেইনটেইন করতে পারবো এবং এটা সম্পর্কে সারা বাংলাদেশ বলি, সারা বিশ্ব বলি, আমাদের যেখানে বাংলাদেশী নাগরিক আছে, সবাই এটার ব্যাপারে অবগত হবে। এর বাইরে আমাদের সার্বভৌমত্ব নিয়ে প্রায়ই কোয়েশ্চেন আসে। এটা যেন আমাদের একটা উত্তর দেবার মতো জায়গায় আমাদের দেশকে নিয়ে যেতে পারে। সেটা ডিফেন্সের ক্ষেত্রে হোক কিংবা অ্যাজ এ কান্ট্রি হোক, সেই জায়গাটা যেন আমাদের থাকে এবং পুরো দেশ যখন কথা বলছে প্রযুক্তি নিয়ে, আমি চাই আমাদের দেশের প্রযুক্তি যেন কোনো অংশে পিছিয়ে না থাকে। উই হ্যাভ এ বাস্ট ইয়াং পিপল, তারা সবাই এবং আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে আমাদের সবার মেধা আছে। আমরা যদি মেধাটাকে ইউটিলাইজ করে প্রপারলি পুরা বিশ্বের মতো আমরাও এগিয়ে যেতে পারি এবং অর্থনৈতিকভাবে আমরা নিজ দেশে স্বাবলম্বী হতে পারি। থ্যাংক ইউ ভাইয়া। উই শুড অলওয়েজ বি পজিটিভ। বাতি আপু যদি কিছু শেয়ার করতেন। আগামী ৫-১০ বছরে আমি যদি চাই আমার দেশকে, আমি অবশ্যই আমার দেশকে প্রচন্ড ভালোবাসি এবং আমি চাই আমার দেশটা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং আমার বাক স্বাধীনতা যেন থাকে, আমার সেফটি অ্যান্ড সিকিউরিটি এবং মৌলিক অধিকারগুলো যেন এনশিওর করা হয় এবং আমাদের যারা তরুণ জনগোষ্ঠী আছে তারা, আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আমাদের জনগণ আছেন এবং যারা ডিপ্রাইভড কিছু জনগোষ্ঠী আছেন, সবাই যেন একসাথে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে পারি এবং বাংলাদেশকে বিশ্বের দ্বারে পৌঁছে দিতে পারি এবং সবাই যেন জানে যে উই বাংলাদেশি পিপল, উই আর নাও ডিফারেন্ট।
সো এটাই আমার আশা থাকবে। থ্যাংক ইউ বাতি আপু। সোহেল রানা স্যার জিবিজি কিছু বলুন। আমি তিনজনের কথা মনোযোগ দিয়ে শুনছিলাম এবং আমি মুগ্ধই শুনছিলাম যে সবার মনে এক ধরনের স্বপ্ন বিরাজ করছে। আমি আসলে ওনাদের বাইরে কেউ নই। তবে আমি আমার চাওয়াটা খুব সিম্পল। আমাদের দেশ এমনিই উন্নতি হবে, এমনিই টেকনোলজিতে যাবে, এমনিই আমাদের রাস্তাঘাট হবে। কিন্তু আমি এই ৫ থেকে ১০ বছরে আমি একটা দরদি সমাজ চাই। একটা ওয়েলফেয়ার স্টেট চাই। আমরা ১৭ কোটি মানুষ, আমরা বিভিন্ন ভাগে, বিভিন্ন মতে, বিভিন্ন দলে আমরা বিভেদ দেখতে চাই না। আমরা এক থাকতে চাই। আমাদের ধর্ম এক ধরনের থাকবে, আমাদের বিশ্বাস এক ধরনের থাকবে। কেউ বাউল গান পছন্দ করবে, কেউ করবে না। কেউ অ অ অন্য নিজেদের ধর্ম নিজেদের মতো করে চর্চা করবে। আমরা একজনের বিপদে আরেকজন এসে দাঁড়াবো। আমরা একজনের কারো যদি চিকিৎসার প্রয়োজন হয় আমরা পাশে দাঁড়াবো, শিক্ষার প্রয়োজন হয় পাশে দাঁড়াবো এবং এভাবে কারো ব্যবসার প্রয়োজন হয় আমরা পাশে দাঁড়াবো। মানে আমাদের ১৭ কোটি মানুষ একটা দরদি সমাজ যেটা বলে আরকি, যে আমরা এক ফ্যামিলি হয়ে থাকবো এবং আমি যেটা সরকারের কাছে আশা করব যে সরকার আমাদেরকে আসলে ঐক্যবদ্ধ করবেন। যিনি সরকার প্রধান হবেন উনি কিন্তু আসলে কোনো দলের প্রধান হবেন না। উনি কিন্তু আমাদের সকলের প্রধান হবেন এবং উনার ফার্স্ট কাজ হবে আমাদেরকে সকলকে একটা পরিবারের আওতায় আনা। এইটুকু আমি চাই। থ্যাংক ইউ সো মাচ স্যার। আশা করি আমাদের যে প্রার্থীরা আছে তারাও আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের কি চাওয়া পাওয়া সেটা সম্পর্কে জানতে পারবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।